আগের দিন যেখানে কমপ্লিট করলাম তারপর থেকে কন্টিনিউ। আগের দিন আমরা রিভার্সিবল ইরিভার্সিবল রিঅ্যাকশন প্রসেস দেখলাম। এবার আজকে আন্তঃশক্তি এবং আন্তঃশক্তির পরিবর্তন, বেসিক্যালি আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জির মিনিংটা বুঝবো। ইন্টারনাল এনার্জির ব্যাপারটা হচ্ছে যে অনেক মলিকিউল রয়েছে, যেমন বইয়ে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়াও রয়েছে ব্যাপারটা তোকে বোঝানোর জন্য, মানে রেগুলার লাইফে তুই যেরকম এক্সাম্পল দেখে অভ্যস্ত। যেমন ধর কোনো ফুয়েল বার্ন হচ্ছে, ফুয়েল বার্ন হওয়ার জন্য যেমন বাড়িতে যে গ্যাস জ্বলে, সেই গ্যাসটা জ্বালানোর জন্য তোকে প্রথমে গ্যাসটা অন করে একটু স্পার্ক দিয়ে দিতে হয়, তাহলে বাকি গ্যাসটা কিন্তু অটোমেটিক্যালি বার্ন হয়। ইনিশিয়ালি একটু অ্যাক্টিভেশন এনার্জি দিতে লাগে, বাকিটা কিন্তু অটোমেটিক্যালি হয়। সো এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিটি নন স্পন্টেনিটি নিয়ে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে পড়বো, এখন একটা দুটো ক্লাস দেরি আছে সেটা। যাই হোক, সেই প্রসেসগুলোকে আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলছি। এই যে ফুয়েলটা নিজে থেকেই বার্ন হয়ে কন্টিনিউয়াসলি তোকে এনার্জি প্রোভাইড করছে, এনার্জিও দিচ্ছে, CO2H2O তৈরি হচ্ছে হাইড্রোকার্বনের বার্ন হওয়ার ফলে, সেটা গ্যাসিয়াস ফর্মে আছে বলে তুই দেখতে পাচ্ছিস না, এটাই আর কি। আচ্ছা, যাই হোক, এবার এই যে এনার্জিটা প্রোভাইড করছে, তাহলে এই মলিকিউলটা এই হিট এনার্জিটা দিচ্ছে কোথা থেকে? তাহলে এই মলিকিউলটার ভেতরে নিজস্ব কিছু এনার্জি অলরেডি রয়েছে, যেটাকে সে হিট এনার্জিতে কনভার্ট করছে, এটাই। বা বা যখন আমাদের অ্যাডায়াবেটিক প্রসেস হয়, আগের দিন দেখলাম অ্যাডায়াবেটিক প্রসেসে যখন হঠাৎ করে এক্সপানশন করে দেওয়া হয়, গ্যাসের কুলিং হয়। সেরকমই অ্যাডায়াবেটিককে আমি যদি কম্প্রেশন করে দিই গ্যাসের, তাহলে কি হবে? হিট আপ হবে গ্যাস। তাহলে গ্যাস এই যে ওয়ার্ক ডানগুলো করছে, কিভাবে করছে? তাহলে মলিকিউলগুলোর মধ্যে অন্তর্নিহিত ইন্টারনাল কিছু এনার্জি রয়েছে। তাহলে তার মধ্যে যে এনার্জি রয়েছে, যে কারণের ফলে সে নিজে কিছু ওয়ার্ক ডান করতে পারছে, সেটাকেই আমি কি বলছি? তার ইন্টারনাল এনার্জি। যেমন বইয়ে তোকে বোঝানোর জন্য কিছু কিছু রেগুলার লাইফের এক্সাম্পল ইউজ করার চেষ্টা করেছে। যেমন বলেছে কয়লাকে পোড়ালে তাপ এবং আলোক শক্তি উৎপন্ন হয়। আবার কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় সম্প্রসারণে গ্যাস কর্তৃক বাহ্যিক কার্য সম্পাদিত হয়। এই যে রুদ্ধতাপীয় কি লিখেছে? সম্প্রসারণ, মানে এক্সপানশন হচ্ছে। হঠাৎ করে গ্যাসের প্রেশারটাকে তুই যদি রিলিজ করে দিস, হিট ট্রান্সফার যদি না হতে পারে, তো গ্যাসের প্রেশারটা যদি রিলিজ হয়ে যায়, গ্যাসের ওখানে একটা কুলিং হয়। যেটা বলেছিলাম রেফ্রিজারেটরের যে কম্প্রেসার বা এসির যে কম্প্রেসার আউটডোর ইউনিটটা, সেখানে এই প্রসেসটাই ঘটানো হয় এবং গ্যাসের কুলিং হয় এবং গ্যাসটা একটা ক্লোজ লুপে চলে। ওই যে R22 এরকম বলে না বিভিন্ন গ্যাস। যাই হোক, জানিস, যদি শুনে থাকিস তাহলে বুঝতে পারছি আমি কি বলতে চাইছি কথাটা। আচ্ছা, এই পরিবর্তনগুলোর জন্য বাইরে থেকে কোনো এক্সট্রা এনার্জি তোকে প্রোভাইড করতে হচ্ছে না, তাপ শক্তি বা অন্যান্য কোনো। তাহলে কি হচ্ছে? বাইরে থেকে কোনো শক্তি সাহায্য ছাড়াই এই কার্যগুলো সম্পাদিত হচ্ছে। তাহলে এইগুলো সম্পাদিত হওয়ার জন্য কি হয়েছে? প্রতিটা সিস্টেমের মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত থাকছে। এই সঞ্চিত শক্তিগুলোকেই আমরা আন্তঃশক্তি বা অভ্যন্তরীণ শক্তি বলবো। ঠিক আছে, এটাই আশা করি বেসিক কনসেপ্টটা বোঝা গেছে। এবার আরও কিছু কথা এনার্জি টার্মে বলেছে। কোনো বস্তু বা সিস্টেমে যখন সামগ্রিকভাবে গতিশীল থাকে তখন তার গতিশীল থাকে, তখন তার গতিশক্তি থাকে। আর কোনো বস্তু বা সিস্টেমের ওপর ক্রিয়াশীল বাহ্যিক বলের প্রভাবে বস্তুটি স্থিতিশক্তির অধিকারী হয়। যেমন কোনো একটা বস্তুকে তুই যদি উপরে এরকম একটা মানে গ্র্যাভিটির এগেনস্টে তুই যদি কোনো একটা হায়ার পজিশনে নিয়ে যাস, তার মধ্যে mgh অ্যামাউন্ট অফ পোটেন্সিয়াল এনার্জি জন্মায়। সেখান থেকে ছেড়ে দিলে সেটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে পৃথিবীর দিকে এগিয়ে আসবে। সো পোটেন্সিয়াল এনার্জি আকারে জমা থাকে, এরকম করে বলেছে। এবার আন্তঃশক্তির এখানে একটা ডেফিনেশন বলেছে, ডেফিনেশনটা পড়িস, বিকল্প একটা সংজ্ঞা দিয়েছে, এটাই। তাহলে সিস্টেমের প্রতিটা বস্তুর মধ্যে, অণুর মধ্যে যে অন্তর্নিহিত এনার্জি থাকে, সে অন্তর্নিহিত এনার্জির জন্যই সিস্টেম নিজে থেকে কিছুটা কার্য সম্পাদন করতে পারে। এই অন্তর্নিহিত শক্তিটাকেই আমরা বলছি তার ইন্টারনাল এনার্জি। এবারে ইন্টারনাল এনার্জি সোর্সগুলো কী কী? এবার যদি এরপরে ভবিষ্যতে যারা হায়ার স্টাডিজ করবি, মানে ধর যারা কেমিস্ট্রি অনার্সে যদি কেউ ভর্তি হোস, অথবা তোদের যারা ভিডিও দেখছিস তাদের মধ্যে হয়তো কেউ ভর্তি হবে গ্র্যাজুয়েশনে, কেমিস্ট্রি অনার্সে ভর্তি হলে কেউ, তাহলে তোরা দেখবি পরে স্পেকট্রোস্কোপিক টেকনিক পড়বি। স্পেকট্রোস্কোপিক টেকনিক পড়তে গিয়ে দেখবি যে মলিকিউলের ট্রান্সলেশনাল মোশন আছে, দ্যাট মিনস এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে। মলিকিউলের ভাইব্রেশনাল মোশন রয়েছে, মলিকিউলের বন্ডগুলোর স্ট্রেচিং, বেন্ডিং, রকিং, বিভিন্ন টাইপের ভাইব্রেশনাল মোডস রয়েছে। তাহলে মলিকিউলের তুই দেখবি যে মলিকিউলটা বেসিক্যালি এক জায়গাতে স্থির থাকছে না, মলিকিউলের ট্রান্সলেশনাল মোশন রয়েছে, মলিকিউল কন্টিনিউয়াসলি ভাইব্রেট করছে, এরকম ইলেকট্রনিক মোশন রয়েছে, অনেক ধরনের মলিকিউলের মধ্যে মোশনস পড়বে এবং সেখান থেকে স্পেকট্রোস্কোপিক টেকনিক্সগুলো আসবে। তো এই জায়গাটা পর আন্তঃশক্তির উৎস হিসাবে কি হতে পারে? মলিকিউলের ট্রান্সলেশনাল এনার্জি, তাহলে তার স্থানান্তর জনিত শক্তি, তার ঘূর্ণন রোটেশনাল এনার্জি, রোটেশনাল স্পেকট্রা পড়বি। এরপর কম্পনজনিত ভাইব্রেশনাল এনার্জি। তাহলে এরকম টাইপের মলিকিউলের বিভিন্ন টাইপের এনার্জি থাকে, ইলেকট্রনিক এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, এরকম করে বন্ধন এনার্জি,
আন্তরাণবিক আকর্ষণ, ওই যে ভ্যান্ডার ওয়াল ফোর্সেস, আগের সেমিস্টারে যেগুলো পড়েছিলি, গ্যাসিয়াস স্টেটের আন্ডারে যে ভ্যান্ডার ওয়াল ফোর্সগুলো পড়েছিলি, তাহলে তাদের যে আকর্ষণ বল, এইসব কারণের জন্য মলিকিউলের মধ্যে কিছু পরিমাণ এনার্জি অন্তর্নিহিত থাকে, এটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলছি। আপাতত এইচএসে এটুকু বুঝলেই কাজ চলে যাবে। এরপরে যত হায়ার ক্লাসে উঠবি, ভবিষ্যতে আবার কখনো না কখনো থার্মোডাইনামিক্স পড়ার সুযোগ হলে তখন তোরা আরও ডেপথে পড়তে পারবি। এখানে জাস্ট উপর টার্মগুলো একবার নাম শুনে রাখা, তাদের বেসিক মিনিংটা, আলটিমেট মিনিংটা কী, যেমন ইন্টারনাল এনার্জি মানে কিছু পরিমাণ এনার্জি থাকছে যেটার জন্য সে নিজে থেকেই কাজ সম্পাদন করতে পারছে। বাস আমাদের এইচএসে এইটুকু মোটামুটি বুঝলেই হয়। আচ্ছা, আর কি, আমরা কোনো একটা সিস্টেমের আন্তঃশক্তির পরম মান, অ্যাবসলিউট ভ্যালু আমরা মাপতে পারবো না, কিন্তু আমরা ইন্টারনাল এনার্জি চেঞ্জটাকে মাপতে পারবো, যেটা এই বক্সে বলা রয়েছে। এটাও একটা ইম্পর্টেন্ট কথা। এবার আন্তঃশক্তি নিজস্ব কিছু মানে ইনফরমেশন, গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আমরা দেখি। এবার একটা জিনিস আমরা বলতে পারি, ইন্টারনাল এনার্জি একটা হচ্ছে ভর সাপেক্ষ একটা ধর্ম। কারণ কোনো একটা নাম্বার অফ মলিকিউলস যদি বাড়ে, মানে মাস যদি বাড়ে, তাহলে টোটাল ইন্টারনাল এনার্জিও বাড়বে, খুব স্বাভাবিক কথা। এখানে কোনো না কোনো একটা পয়েন্টে লেখা যাবে, প্রথমেই লেখা রয়েছে। তাহলে মাস ডিপেন্ডেন্ট, পরিমাণগত, তার মানে এক্সটেন্সিভ প্রপার্টি। আন্তঃশক্তি মান সিস্টেমের প্রকৃতির উপর নির্ভর করে, সিস্টেমের প্রকৃতিটা কেমন সেটার উপর নির্ভর করে, ঠিক আছে। উষ্ণতা বৃদ্ধিতে, এটা একটা পয়েন্ট, উষ্ণতা আন্তঃশক্তির মান বৃদ্ধি পায়। স্টার কেন দিলাম? কারণ ইন্টারনাল এনার্জি হচ্ছে টেম্পারেচারের একটা ফাংশন, ঠিক আছে। তো টেম্পারেচারের সাথে ইন্টারনাল এনার্জির একটা সম্পর্ক রয়েছে। যদি ওই যে আগের দিন আইসোথার্মাল প্রসেস বললাম, কোনো জায়গাতে যদি টেম্পারেচারে চেঞ্জ না হয়, মানে উষ্ণতার বৃদ্ধি যদি না ঘটে, আন্তঃশক্তির পরিবর্তন ঘটে না। এরপরে স্পেশাল কেস দেখতেও পাবো এবং সেটাকে ভালো করে মনে রাখতে হবে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আসবে, ওখান থেকে বেশ কিছু কেস থাকবে, এরকম করে বক্সে দেওয়া থাকবে। প্রতিটা কেসকে আমাদের ভালো করে দেখতে হবে। আচ্ছা, তাহলে টেম্পারেচার বাড়লে আন্তঃশক্তি বাড়বে। কোনো সিস্টেমের আন্তঃশক্তি একটি অবস্থার অপেক্ষক। বেশ, মানে অবস্থার অপেক্ষক বলতে স্টেট ফাংশন, তুই ওখানে কি করে পৌঁছালি, মানে ওই ইন্টারনাল এনার্জির ওই পার্টিকুলার চেঞ্জটা কি করে হলো, সেটাই কিভাবে করলি সেটার উপর নির্ভর করে না। কিভাবে মানে রিভার্সিবল আর ইররিভার্সিবল। মানে ইররিভার্সিবল মানে ফাইনাইটলি লার্জ চেঞ্জ করে দিলি ইন্টারনাল এনার্জির, না ইনফাইনাইটলি স্মল চেঞ্জ করতে গেলি, তো কোনোটার উপর নির্ভর করে না। আলটিমেটলি তুই কতটা পৌঁছালো, মানে কতটা চেঞ্জ হলো সেটার উপরেই নির্ভর করে, প্রেসার, টেম্পারেচার, ভলিউমের মতো। এবার আন্তঃশক্তির পরিবর্তন, তাহলে আন্তঃশক্তির পরিবর্তন কী হবে? তাহলে আন্তঃশক্তির পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারবো? সিম্পল, যে ধর সিস্টেমের প্রথম আন্তঃশক্তি ছিল U1-এ, তারপরে হলো U2-তে, তাহলে ওদের মধ্যে আন্তঃশক্তির পরিবর্তন ডেল্টা ইউ ইকুয়াল টু কি? এ তো লেখার ব্যাপারটা বলেছে, ডেল্টা ইউ ইকুয়াল টু U2 মাইনাস U1, এ তো কমন কথা। ইন্টারনাল এনার্জি তাহলে U2 মাইনাস U1, ওইটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ। মানে যখন এটা আমরা রিয়াকশনের জন্য করব, সেখানে আমাদের কি করব? ইন্টারনাল এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস ইন্টারনাল এনার্জি অফ সাবস্ট্রেট। আমরা অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব, তাতে দ্যাট মিনস প্রোডাক্ট মাইনাস সাবস্ট্রেট। একটাই পার্টিকুলার সিচুয়েশন থাকবে যেখানে সাবস্ট্রেট মাইনাস প্রোডাক্ট করতে হয়, সেটা বন্ড এনার্জির একটা সিচুয়েশন, ওই একটাই পার্টিকুলার সিচুয়েশন, সেটা আমি স্পেশালি বলে দেবো এর পরের ক্লাসে যখন আমরা পড়বো। কিন্তু আপাতত নয়, জেনারেল হচ্ছে আমরা অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব, প্রোডাক্ট মাইনাস সাবস্ট্রেট করব, এর কোনো চেঞ্জ নেই একটা পার্টিকুলার কেস ছাড়া। এরকম করে বাকি বলেছে। আর আমরা কোন যন্ত্রে আন্তঃশক্তির পরিবর্তন মাপতে পারি? বম্ব ক্যালোরিমিটার যন্ত্রে আমরা মাপতে পারি, যদি কোথাও এমসিকিউ দিয়ে দেয় সেই জন্য। এভাবে আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব। এবার এই যে ডেল্টা ইউ এর ভ্যালুটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, তাই না? যদি ডেল্টা ইউ এর ভ্যালু ধনাত্মক হয়, ধনাত্মক হচ্ছে মানে U2টা U1-এর থেকে বেশি, মানে ফাইনাল ইন্টারনাল এনার্জিটা ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি থেকে বেশি। ফাইনাল ইন্টারনাল এনার্জিটা ইনিশিয়াল থেকে বেশি কী করে হতে পারে? যদি তার উষ্ণতার বৃদ্ধি ঘটে, মানে বাইরে থেকে তাপ গ্রহণ করে। তাহলে ধনাত্মক আমরা কখন পাবো? তাপগ্রাহী বিক্রিয়ার জন্য। আর ফাইনালটা ইনিশিয়াল থেকে কম কখন হবে? যখন সিস্টেম নিজের আগে হায়ার এনার্জিতে ছিল, বেশি এনার্জি ছিল, এখন কিছু অ্যামাউন্ট অফ হিটসে রিলিজ করে দিয়েছে, তাহলে ফাইনাল ইন্টারনাল এনার্জিটা কমে গেল। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব, তাহলে কম থেকে বেশি বাদ দিলে ঋণাত্মক ভ্যালু আসবে, তাহলে তখন সেটা হয়ে যাচ্ছে তাপদায়ী বিক্রিয়া। ঠিক আছে, বেশ। এবার এখানে পয়েন্টটা দেখ, স্থির উষ্ণতায়, এই পয়েন্টটা ভালো করে পড়বি, যেটা বলছিলাম টেম্পারেচারের এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের প্রসারণ কর। স্থির উষ্ণতায় মানে আইসোথার্মাল প্রসেসে আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস কোথায় পড়েছি আগের সেমিস্টারে? স্টেটস অফ ম্যাটারে। তো
স্থির উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসকে তুই প্রসারণ কর, এক্সপানশন কর বা কম্প্রেশন কর, যাই কর না কেন, তাহলে এই পয়েন্টটা ভালো করে কি, আদর্শ গ্যাসের স্থির উষ্ণতাতে, গ্যাসের স্থির উষ্ণতা মেন পয়েন্ট, কারণ আইসোথার্মাল প্রসেসে তুই যাই কর না কেন আন্তঃশক্তির পরিবর্তন শূন্য হবে। এই পয়েন্টটা বইয়ে মার্ক করে নে, ঠিক আছে? স্থির উষ্ণতায় আইসোথার্মাল প্রসেসে এক্সপানশন কর, কম্প্রেশন কর, আন্তরাণবিক শক্তির কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে? এটা মেন পয়েন্ট। এবার কি, স্থির উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির মধ্যেকার গড় দূরত্ব বৃদ্ধি বা হ্রাস ঘটে, কিন্তু এদের জন্য আন্তরাণবিক পরিবর্তন ঘটে না, অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না বলে। তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাস বলছে আইডিয়াল গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স কাজ করে না। ওখান থেকেই তো আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসকে ডিফারেন্সিয়েট করতে হলো, যে রিয়েল গ্যাসের মধ্যে আসলে বাস্তবে গ্যাস মলিকিউলগুলোর মধ্যে কিছু না কিছু অ্যাট্রাকশন ফোর্স কাজ করেই, ভ্যান ডার ওয়াল ফোর্স। সো আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয়েছিল আদর্শ গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না। সো এখানে সেই পয়েন্টটাই ধরা হয়েছে। এই জন্য আর একটা পয়েন্ট একটু আন্ডারলাইন করে নিতে হবে, এটা আদর্শ গ্যাসের জন্য, কারণ আদর্শ গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই। স্থির উষ্ণতায় গ্যাসের আয়তনের বৃদ্ধি বা হ্রাসের আন্তঃশক্তির কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এই যেটা আন্ডারলাইন করে দিলাম, মানে হাইলাইট করে দিলাম, ওইটা মনে রাখলেই হবে। কারণটা জিজ্ঞেস করতে চাইবে না, কারণটা নিজের জন্য জেনে রাখিস, নিজের নলেজের জন্য জেনে রাখিস। তবে মেন যেটা মনে রাখতে হবে, স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল্টা ইউ এর ভ্যালুটা 0 হবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ 0। আদর্শ গ্যাসের আন্তঃশক্তির মান কেবল উষ্ণতার উপর নির্ভরশীল, স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন এবং চাপের উপর নির্ভরশীল নয়। এই দুটো পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। এই দুটো পয়েন্টের মেন কনক্লুশনটাকে আমরা কি পেলাম, তাহলে স্থির উষ্ণতার উপর নির্ভর করবে আদর্শ গ্যাসের ইন্টারনাল এনার্জি। যদি উষ্ণতার পরিবর্তন না হয় আন্তঃশক্তির পরিবর্তন শূন্য হবে, এবং এই আন্তঃশক্তি আয়তন বা চাপের উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা আন্তঃশক্তি পয়েন্টটা বুঝে গেলাম, 12 মিনিট মতো লাগলো। বেশ, এবারে এটা তো পেজটা কি দুবার ছবি তোলা হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ 2বার ছবি উঠে গেছে। এবার তাপগতিবিদ্যার তাপ ও কার্য, তাহলে আমরা দেখব তাপ এবং কার্য একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? এবার তাপ ও কার্যের মধ্যে প্রথমে তাপ এবং কার্যের ডেফিনেশন দিয়েছে, বুঝলি? এখানে আরও কিছু কথা বলে, শক্তির বিভিন্ন রূপকে দুটো ভাগে ভাগ করা যায়, সঞ্চিত, চলমান, এরকম করে ভাগ করেছে। মেন পয়েন্ট হয় তাপগতিবিদ্যায় তাপ এবং কার্যের সংজ্ঞা। তাহলে প্রথমে ডেফিনেশন দুটো দেখতে হবে। তাপের ডেফিনেশন কি বলছে, ডেফিনেশনটা আমি পড়ে দিই, নয়তো বইটা খুলে তো ডেফিনেশনটা পড়বি না। ডেফিনেশনটা আমি পড়ে দিই, কি লেখা আছে একটু ভালো করে দেখ, অন্তত এই ভিডিওটা দেখতে গিয়ে যদি বইয়ের ডেফিনেশনে বা বইয়ের ভিতরে কি লেখা রয়েছে সেটা যদি জানা যায়, নয়তো এগুলো দেখলে পড়তে বললেই স্কিপ করে চলে যাবি, দেখলে এমনিও কার মনে হবে লাইন বাই লাইন এতগুলো পড়ি, তাই না? সেই কাজটা আমি তোর হয়ে করে দিচ্ছি, কোথায় কি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। আর এটা আমার বোর্ড ওয়ার্ক করার মতো কিছু নয়, ইন্টারনাল এনার্জি ওটার উপর নির্ভর করে আমাকে, তাহলে সেটা ওই আগের দিনও বলছিলাম, তাহলে বোর্ডে আমাকে লিখে যেতে হবে, তো ওরকম করে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। তাহলে তাপ কি বলছে দেখ, তাপের ডেফিনেশন, সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে কেবল উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি বাউন্ডারির মধ্যে দিয়ে সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে ট্রান্সফার হবে, সিস্টেম থেকে সারাউন্ডিংস বা সারাউন্ডিংস থেকে সিস্টেমে বোধ হতে পারে, তাকে আমরা তাপ বলবো। কার্য কি বলবো, সিস্টেম এবং তার পরিবেশের মধ্যে অসম বল ক্রিয়া করলে যে শক্তি সিস্টেমের পরিসীমার মধ্যে দিয়ে সিস্টেম এবং পরিবেশের মধ্যে ট্রান্সফার হয়, সেটাকে আমরা বলবো কার্য। তাহলে এই দুটো তাপ ও কার্যের কিছু বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। তাপ ও কার্য হলো প্রথম পয়েন্ট, তাপ ও কার্যের স্থানান্তর কেমন সিস্টেমের পরিসীমাতে ঘটে, মানে বাউন্ডারিতে ঘটে। তাপ এবং কার্য হলো চলমান শক্তি, ঠিক আছে? সুতরাং তাপ এবং কার্য সিস্টেমে সঞ্চিত থাকে না, এগুলি সিস্টেমের ধর্ম নয়। এই কারণে প্রশ্ন হতে পারে তাপ এবং কার্য সিস্টেমের প্রপার্টিজ বা ধর্ম কেন নয়, তখন এই পয়েন্টটা বলতে হবে, ঠিক আছে? এটা চলমান শক্তি। সবসময় উচ্চ উষ্ণতার অঞ্চল থেকে নিম্ন উষ্ণতার অঞ্চলে তাপের প্রবাহ ঘটে, ঠিক আছে? হায়ার বডি মানে হটার বডি থেকে কোল্ডার বডিতে তাপ হিট ট্রান্সফার হবে। কখনো কোল্ডার বডি থেকে হটার বডিতে হিট ট্রান্সফার হয়? ন্যাচারালি হয় না, এক্সটার্নাল ওয়ার্ক ডান করে আমরা করতে পারি। যেমন রেফ্রিজারেটরে কি হয়, ঠান্ডা বস্তু আরও ঠান্ডা হয়ে যায়, তাই তো? বা কোনো একটা বস্তু ধীরে ধীরে আরও ঠান্ডা হয়, তুই যতটা ঠান্ডা দিলি আরও ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই তুই এবার যদি 0 ডিগ্রি মানে লিকুইড নাইট্রোজেনকে দিয়ে দিস, সে তো গরম হয়ে যাবে, কারণ ফ্রিজের তো অতটা ক্ষমতাই নেই লিকুইড নাইট্রোজেনকে অতটা নেগেটিভে রাখা। যাই হোক, রেগুলার লাইফে জিনিসের জন্য সম্ভব। আচ্ছা, সিস্টেম দ্বারা বা সিস্টেমের উপর কার্য সম্পাদিত করতে পারে। এবার এখানে কিছু আছে কি, সিস্টেম নিজে ওয়ার্ক ডান করতে পারে। যেমন ধর একটা সিস্টেম এক্সপ্যান্ড হচ্ছে, বাইরে থেকে পিস্টন চাপা দেওয়া রয়েছে গ্যাস জারটাকে,
ওই গ্যাস পিস্টনটা উপরের দিকে উঠে উঠে যাচ্ছে, মানে গ্যাস এক্সপ্যান্ড করছে। গ্যাস এক্সপ্যান্ড করছে মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম দ্বারা কার্য সম্পাদিত হচ্ছে। এবার তুই বাইরে থেকে নিজের গায়ের শক্তি দিয়ে পিস্টনটাকে নিচের দিকে চেপে দিলি, তাহলে কি হলো, কম্প্রেস হয়ে গেল। তাহলে এই যে কম্প্রেশনটা হলো, এটা হচ্ছে সিস্টেমের উপর কার্য সম্পাদিত করলি, মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলো। তাহলে দু ধরনের কাজ হতে পারে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। তাহলে সিস্টেম দ্বারা সম্পাদিত কার্য আর সিস্টেমের উপর সম্পাদিত কার্য, তাহলে দুটো হতে পারে, যে সিস্টেম দ্বারা ও সিস্টেমের ওপর কার্য সম্পাদিত হতে পারে। তাহলে যখন এক্সপানশন হচ্ছে তখন গ্যাস সিস্টেম নিজে কাজ করছে, যখন কম্প্রেশন হচ্ছে সিস্টেমের ওপর কাজ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সিস্টেম যখন নিজে কাজ করছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তখন সিস্টেম কার উপরে কাজ করছে, সারাউন্ডিংসের ওপর কাজ করছে। আর যখন ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, তখন সিস্টেমের ওপর কাজ করছে, কিন্তু কে করছে কাজটা, সারাউন্ডিংস করছে। তাহলে সিস্টেম সারাউন্ডিংস অপোজিট রোল প্লে করছে এক্ষেত্রে। আর তাপের প্রভাব হলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন ঘটে, সিস্টেমের ইন্টারনাল যদি তাপ কমে যায়, সিস্টেম থেকে যদি মানে সারাউন্ডিংস থেকে সিস্টেমে হিট এনার্জি আসে, স্বাভাবিক উষ্ণতা বাড়বে, ইন্টারনাল এনার্জি বাড়বে। সিস্টেম থেকে সারাউন্ডিংসে যদি হিট বেরিয়ে চলে যায়, ইন্টারনাল এনার্জি কমে যাবে। এই পয়েন্টগুলোই বলেছে। আন্তঃশক্তির হ্রাস ঘটবে, আন্তঃশক্তি বৃদ্ধি ঘটবে, এরকম করে পয়েন্টগুলো। তাপকার্য অবস্থার অপেক্ষক নয়, তাই এগুলোকে আমরা পাথ ডিপেন্ডেন্ট, এগুলো হচ্ছে পাথ, আগেও বলেছে, এগুলো অলরেডি জানিস। এটা স্টেট ফাংশন নয়, অবস্থার অপেক্ষক নয়, স্টেট ফাংশন নয়, এগুলো পথ নির্ভর রাশি, মানে পাথ ফাংশন। ঠিক আছে, কারণ কিভাবে রিভার্সিবলি বা ইররিভার্সিবলি তুই কিভাবে ওয়ার্ক ডান করেছিস সেটার উপর নির্ভর করবে। যেমন আমরা আগের দিন দেখলাম রিভার্সিবল ওয়ার্ক ডানের ক্ষেত্রে সেম টেম্পারেচার প্রেশারের মধ্যে, মানে রিভার্সিবলের ক্ষেত্রে তুই যতটা প্রেশার ডাউন বা ইনক্রিজ করছিস, ইররিভার্সিবলের ক্ষেত্রে তুই ততটাই প্রেশার কমাচ্ছিস বা বাড়াচ্ছিস, কিন্তু দেখা যাচ্ছে ইররিভার্সিবলের ক্ষেত্রে কম ওয়ার্ক ডান কমপ্লিট হচ্ছে, রিভার্সিবলের ক্ষেত্রে কিন্তু বেশি কার্য আমরা পাবো। ঠিক আছে, এটাই হয়ে গেল এই প্রপার্টিগুলো। একবার প্রপার্টিগুলো দেখে নিলে এগুলো সম্বন্ধে ধারণাটা একটু ক্লিয়ার হয়ে যায়। আর এটা পড়ার দরকার নেই। আর এটা সেই একই কথা, ওই আমাদের ডেল লিখতে পারবো না, ডাব্লু সাইন দ্বারাই প্রকাশ করব। এবার তাপ এবং কার্যের চিহ্ন সম্বন্ধে এখানে আর কিছু বইয়ে মার্ক করে দিচ্ছি, তার আগে বিষয়টা একবার শুনে নে। একবার শুনে নিলেই ভালো করে বুঝতে পেরে যাবি চিহ্নর ক্ষেত্রে এটা কী হবে। আমরা কেমিস্ট্রি থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে সব কিছু সিস্টেমের রেসপেক্টে ভাববো। সিস্টেমে যদি কমে যায় তাহলে বলবো নেগেটিভ, সিস্টেমে যদি বাড়ে তাহলে বলবো পজিটিভ, কারণ সিস্টেমের বেড়েছে তাই পজিটিভ, সিস্টেমের কমেছে মানে নেগেটিভ, সারাউন্ডিংসের রেসপেক্টে বলবো না। তাহলে বল, সিস্টেম যদি নিজের ভেতর থেকে হিট সারাউন্ডিংসকে ট্রান্সফার করে দেয়, মানে হিট এমিট করেছে সিস্টেম, তাহলে সিস্টেম যদি হিট এমিট করে তাহলে সেই হিটের আগে কি সাইন বসবে, নেগেটিভ সাইন বসবে। ঠিক আছে, যদি 100 জুল বা 100 ক্যালোরি হিট সে ছেড়ে দিল, তাহলে আমরা কি বলবো, ওই -100 লিখবো, কিউ এর ভ্যালু কি লিখবো, -100, কারণ সিস্টেম হিট এনার্জি রিলিজ করেছে, সিস্টেমের 100 পরিমাণ কমেছে, 100 ইউনিট কমেছে। আর যদি সে 100 ইউনিট অ্যাবজর্ব করে নেয় সারাউন্ডিংস থেকে, তাহলে সিস্টেমের 100 ইউনিট বেড়েছে, তাহলে ওই কিউ এর ভ্যালু হচ্ছে প্লাস। ঠিক আছে, আর দুটো টার্ম কি আসবে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম নিজে ওয়ার্ক ডান করছে, তাহলে সিস্টেম নিজের শক্তি এক্সপ্যান্স করছে মানে নিজের শক্তি খরচা করে কাজ করছে, কার্য সম্পাদিত করছে। তাহলে সিস্টেম যদি নিজের শক্তি খরচা করে কার্য সম্পাদিত করে, তাহলে সিস্টেমে নিজের শক্তি কমছে, তাহলে ওই ডাব্লিউ এর মানে ওই ওয়ার্ক ডানের আগের যে ভ্যালুটা সেটা নেগেটিভ বসবে। আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম যদি হয়, তাহলে সিস্টেমের উপর কাজ করা হচ্ছে মানে সিস্টেমের শক্তি বৃদ্ধি ঘটছে, সেক্ষেত্রে ওই ডাব্লিউর ভ্যালু পজিটিভ হবে। এটাই চিহ্ন বলা রয়েছে। ঠিক আছে, বেশ, যদি এই ডায়াগ্রামটা দেখলেই হয়ে যাবে, সিস্টেম দ্বারা তাপের শোষণ হলে কিউ এর বৃদ্ধি ঘটছে, কিউ এর ভ্যালুটা গ্রেটার দেন 0। সিস্টেম দ্বারা তাপ বর্জন হচ্ছে, তাহলে কিউ এর ভ্যালু লেস দেন 0 মানে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে সাইন। কার্যের চিহ্নর ক্ষেত্রে কি হবে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম আর বাই দ্য সিস্টেম দিয়ে আমরা বুঝবো। যদি সিস্টেমের ওপর কাজ হয় মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, হ্যাঁ ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম যদি হয়, তাহলে সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, সিস্টেমের শক্তি বাড়ছে, তাই ওই সেই ডাব্লু পজিটিভ। আর ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম যদি হয়, সিস্টেম কর্তৃক কার্য সম্পাদিত হয়, সিস্টেম নিজের শক্তি খরচা করে কাজ করছে, তাহলে সিস্টেমের নিজের শক্তি কমে যাচ্ছে, তাহলে ডাব্লুর ভ্যালুটা কি হয়ে যাবে, লেস দেন 0 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। এই টেবিলটা দেখে নিবি তাহলেই হয়ে যাবে তাপ ও কার্যের চিহ্ন সংক্রান্ত প্রচলিত নিয়ম। এই টেবিলটা দেখে নিবি, কখন ঋণাত্মক কখন ধনাত্মক, তাহলেই মনে থেকে যাবে।
ইউনিট। তাপ ও কার্যের ইউনিট কি? চিরাচরিত ট্রেডিশনাল ইউনিট হলো ক্যালোরি, তাপের ট্রেডিশনাল ইউনিট হচ্ছে ক্যালোরি, ঠিক আছে। এসআই আমরা কি ইউজ করব? জুল, মনে রাখতে হবে। কার্যের হচ্ছে চিরাচরিত হচ্ছে আর্গ, এসআই হচ্ছে জুল। আর্গ ডাইন সেন্টিমিটার দরকার নাই, জুলের সাথে আর্গের সম্পর্কটা মনে রাখতে হবে। 1 জুল হচ্ছে 10⁷ আর্গ। এরপরে আমরা ক্যালোরির সাথে জুলের রিলেশনশিপটা দেখব, একটু পাদে থাকবে, কোথাও না কোথাও তো বইয়ে থাকবে, যেখানে থাকবে সেখানে মার্ক করে দিচ্ছি। এবার আমাদের আসবে ওয়ার্ক ডান, মানে পিভি ওয়ার্ক ডান সম্বন্ধে দেখব বিষয়টা কীরকম করে। তাহলে চাপ আয়তনিক কার্য সম্বন্ধে আমরা দেখব, মানে প্রেশার, বয়েলস ল কি বলে, প্রেশার যত ইনক্রিজ হবে ভলিউম তত কমবে, কারণ পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তাহলে প্রেশারের চেঞ্জ হলে ভলিউমের চেঞ্জ হবে, বা ভলিউমের চেঞ্জ করলে প্রেশারের চেঞ্জ হবে। অবশ্যই ধরে নিচ্ছি কোনোটাকে তুই ইন্ডিভিজুয়ালি ধর, তুই কনস্ট্যান্ট ধরে রাখিস নি, প্রেশার ভলিউম দুটোই চেঞ্জ হতে পারে সেরকম সিচুয়েশনে, এটা হচ্ছে কথা। তাহলে কি, প্রেশার বাড়ালে, প্রেশার তুই যদি বাড়াস ভলিউম কমবে, আর প্রেশার তুই যদি কমাস ভলিউম বাড়বে, ঠিক আছে। প্রেশার বাড়ালে ভলিউম কমে যাবে, আর প্রেশার কমালে ভলিউম বেড়ে যাবে, ঠিক আছে। আমি এরকম করে কমা তুলনাটা উপরের দিকে দেখাচ্ছি, মানে আমি দেখাচ্ছি পিস্টনটা উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, মানে প্রেশার কমিয়ে দিচ্ছি। এবার এই ক্যালকুলেশনটা কী করে করব? আগে কার্যের ফিজিক্সে আমরা যে ডেফিনেশনটা দেখেছি, কার্যের ফিজিক্সের ডেফিনেশন আমরা কি পড়ে এসেছি কার্যের, সেটা পড়ে এসেছি কৃতকার্য ইকুয়াল টু এফ কস থিটা ডিএক্স। মানে তুই যেদিকে বল প্রয়োগ করছিস বস্তুটার সরণ কি সেদিকে হচ্ছে, তাহলে কস থিটার একটা ভ্যালু বসবে। আর তুই যেদিকে বল প্রয়োগ করছিস বস্তুর সরণ তার অপোজিট দিকে হচ্ছে, তখন কস থিটার ভ্যালু আরেকটা বসবে। তাহলে যদি প্রযুক্ত বল এবং বস্তুর সরণ একই অভিমুখে হয়, তখন থিটার ভ্যালু 0, কস থিটা 1 এবং এফ ডিএক্স আসবে। আর যদি প্রযুক্ত বল যেদিকে, বস্তুর সরণ যদি অপোজিট দিকে হয়, থিটার ভ্যালু 180 ডিগ্রি হবে, অপোজিটে মুভ করছে, তখন কস থিটার ভ্যালু হচ্ছে -1, তখন কৃতকার্যর ফর্মুলা হয়ে যাবে -এফ ডিএক্স। এবার এক্ষেত্রে আমরা নিচ্ছি গ্যাস এক্সপ্যান্ড হচ্ছে, ঠিক আছে। তুই বাইরে থেকে পিস্টনটাকে চিপে ঠেলছিস নিচের দিকে, এক্ষেত্রে আমরা এক্সপানশন নিচ্ছি। পিস্টনটা গ্যাসের উপর একটা প্রেসার দিচ্ছে, প্রেসার মানে হচ্ছে ফোর্স পার এরিয়া, তাহলে বেসিক্যালি ফোর্স দিচ্ছিস। পিস্টনটা গ্যাসের উপর একটা প্রেসার দিচ্ছে, কিন্তু গ্যাস মলিকিউলগুলোর ইন্টারনাল প্রেসারটা বেশি হয়ে যাওয়ার ফলে পিস্টনটা উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তুই বল প্রয়োগ করছিস উপর থেকে নিচের দিকে, কিন্তু পিস্টনটা উঠছে উপরের দিকে, তাহলে তুই যেদিকে বল প্রয়োগ করছিস পিস্টনের সরণ তার অপোজিট দিকে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এক্সপানশন নিচ্ছি, পিস্টনটা রাখা রয়েছে, পিস্টন একটা প্রেসার দিয়ে রেখেছে, ঠিক আছে। ওই প্রেসারটা এনাফ নয় গ্যাস মলিকিউলগুলোকে ওখানে ধরে রাখার জন্য, গ্যাস মলিকিউলগুলো ইন্টারনাল প্রেসারটা বেশি বলে পিস্টনটাকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। পিস্টনটাকে যেন উপরের দিকে না উঠে, তাহলে তোকে কন্টিনিউয়াসলি প্রেসারটাকে বাড়াতে হবে, মানে ফোর্স বাড়াতে হবে। তুই ধরছিস তুই একটা সার্টেন ফোর্স দিচ্ছিস, সার্টেন ফোর্স দিয়ে রেখেছিস, কিন্তু তাতেও গ্যাসটা পিস্টনটাকে উপরের দিকে ঠেলে দিচ্ছে, তার মানে তুই যেদিকে ফোর্স প্রয়োগ করেছিস পিস্টনের মুভমেন্ট তার অপোজিট দিকে, তাহলে নেগেটিভ সাইন আমরা ইউজ করব। এবার ডায়াগ্রামটা দেখ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে, তাহলে ওয়ার্ক ডানের ক্ষেত্রে যে চেঞ্জ আগের দিন বলেছিলাম, যেহেতু পাথ ফাংশন এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল হবে না, তাই আমরা ডেল DW লিখতে পারবো না, আমাদের ডেল W লিখতে হবে। তফাৎটা কি সেটার জন্য বলেছিলাম আমাদের একটু হায়ার ম্যাথামেটিক্স বা ক্যালকুলাস পড়তে হবে, যেগুলো হায়ার ক্লাসে পড়বি। এই ক্লাসে সেটা এক্সপ্লেনেশনের জায়গা নেই, বা পরীক্ষার আগে অতটা ম্যাথ নিয়ে এখন করানো যাবে না, আপাতত পরীক্ষাতে লেখার সময় ডেল W লিখবি। ইভেনচুয়ালি আরও যখন হায়ার ক্লাসে উঠবি বিষয়গুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবি আরও ম্যাথ করার ফলে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে ডেল W = -F এক্সটার্নাল ডিএক্স। এফ ডিএক্স পড়ে এলাম কারণ যেদিকে বল প্রয়োগ তার অপোজিট দিকে সরণ, সেই জন্য -F dx। এক্সটার্নাল কেন বলছি, এই যে প্রেশারটা তুই দিচ্ছিস, গ্যাসের একটা ইন্টারনাল প্রেশার রয়েছে, মানে গ্যাস একটা ফোর্স প্রয়োগ করছে, আর তুই তার অপোজিটে এক্সটার্নালি একটা ফোর্স প্রয়োগ করছিস, সেই জন্য এটা F এক্সটার্নাল dx, ঠিক আছে। এবার আমরা কি জানি, প্রেশার ইকুয়াল টু আমরা কি জানি, প্রেশার ইকুয়াল টু আমরা জানি ফোর্স পার এরিয়া। তাহলে ফোর্স ইকুয়াল টু প্রেশার ইনটু এরিয়া, তাহলে F এক্সটার্নাল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, F এক্সটার্নাল ইকুয়াল টু আমরা লিখতে পারি P এক্সটার্নাল, যে প্রেসারটা তুই দিচ্ছিস পার এরিয়াতে। এক্ষেত্রে এরিয়াটা কি হবে, ওই পিস্টনটার ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে। তাহলে F এক্সটার্নালকে আমরা লিখলাম P এক্সটার্নাল ইন্টু A, সরি ভাবলো হাইলাইটার সিলেক্ট আছে, P এক্সটার্নাল ইন্টু A। তাহলে সেটা যদি এখানে রিপ্লেস করে দিস, তাহলে মেন ফর্মুলাটা তো দাঁড়ায় -P এক্সটার্নাল dx ইন্টু A, কারণ ডিএক্সটা তো ছিলই। এবার এফ এর ব্যাপারটা তো বোঝালাম। আচ্ছা,
ডিএক্সটা কি, ডিএক্সটা হচ্ছে বস্তুটার কতটা সরণ হচ্ছে, ফিজিক্সের যেটা পড়েছিলি, যার উপর বল প্রয়োগ করছিস তার কতটা সরণ। এক্ষেত্রে ডিএক্স কি, এক্ষেত্রে ডিএক্স ছিল ধর পিস্টনটাকে তুই এস এস ড্যাশ বা এস এস এই স্টপটা দিয়ে তুই পিস্টনটাকে ওখানে আটকে রেখেছিলি, ওই স্টপটা তুই খুলে দিলি, সরিয়ে দিলি, গ্যাসের ইন্টারনাল প্রেশারটা বা ফোর্সটা বেশি হওয়ার ফলে পিস্টনটাকে গ্যাসটা উপরের দিকে তুলে দিল, ঠিক আছে, পিস্টনটা উপরের দিকে উঠলো, দিয়ে তুই S1 স্টপ দিয়ে পিস্টনটাকে আটকে দিলি। তাহলে পিস্টনটা ছিল আগে এস স্টপে, পৌঁছে গেল S1 স্টপে, তাহলে ওদের মধ্যে পিস্টনটার সরণ তাহলে কতটা হলো, ভালো করে ভেবে দেখ, পিস্টনটার সরণ তাহলে কতটা হলো। পিস্টনটার সরণটা হয়েছে আগে যে পজিশনে ছিল এখন যে পজিশনে পৌঁছেছে, তাহলে সেই মাঝখানটার যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটাকে আমি কি বলছি, ডেল্টা এক্স। বুঝতে পারছিস কথাটা? পিস্টনটা আগে এখানে ছিল, স্টপ লাগানো ছিল, এটা তোর পেনটা হচ্ছে স্টপ লাগিয়ে রেখেছিলাম, খুলে দিলাম, পিস্টনটাকে একটু উপরের দিকে তুলে দিল, আগে এখানে ছিল এখন এখানে পৌঁছালো, তাহলে পিস্টনটা সরণ আগের পজিশন আর নিউ পজিশন এদের মধ্যে যতটা সে পিস্টনটা উপরের দিকে উঠে এলো, তাহলে ওটাই হচ্ছে ডিএক্স, ওটাই হচ্ছে সরণ। আর তুই পিস্টনটার উপরেই বল প্রয়োগ করেছিলি, ঠিক, ফোর্স দিয়েছিলি পিস্টনটার উপর, ডিএক্স পরিমাণ সরণ হলো। ফোর্স হচ্ছে কি, যে পরিমাণ প্রেসার ইন্টু পিস্টনটার ক্রস সেকশন এরিয়া, তাহলে এই ফর্মুলাটা এখানে আমরা দাঁড় করাতে পারলাম, তাহলে মাইনাস পি এক্সটার্নাল ডিএক্স ইন্টু এ। এবার সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে মাথাটার যে গোল সারফেসটা সেটার যেটা ক্ষেত্রফল ইন্টু সিলিন্ডারটার হাইট, তাই তো, তাই তো, পাই আর স্কোয়ার ইন্টু এইচ করতাম সিলিন্ডারের ফর্মুলা। তাহলে এই যে গ্যাসটা যতটা মানে পিস্টনটা নিচে থেকে যতটা উপরে উঠলো ওইটুকু জায়গাতে কতটা ভলিউম হলো, যদি তার ক্রস সেকশন এরিয়া এ হয় আর পিস্টনটা যদি ডিএক্স অ্যামাউন্ট উপরের দিকে ওঠে, তাহলে ওই এ ক্ষেত্রফল এবং ডিএক্স এই যে লেন্থটুকু এইটুকুতে কতটা ভলিউম এ ক্ষেত্রফল নিয়ে, তাহলে এটা একটা ছোট্ট একটা সিলিন্ডারের মতো কাজ করছে, ছোট্ট সিলিন্ডারের মতো যদি কাজ করে, ক্রস সেকশন এরিয়া এ, ডিএক্স অ্যামাউন্ট উপরের দিকে উঠেছে, তাহলে এইটুকু এরিয়াতে ভলিউম কতটা অকুপাই করছে, ক্রস সেকশন এরিয়া ইন্টু হাইট, এক্ষেত্রে হাইটটা হচ্ছে ডিএক্স, তাহলে উপরে যে ডিএক্স ইন্টু এ ছিল ওটা হচ্ছে যতটা পরিমাণ ভলিউম এক্সপানশন হলো ডিভি, তাহলে ডেল ডাব্লিউ ইকুয়াল টু কি হলো, মাইনাস পি এক্সটার্নাল ডিভি, ঠিক আছে, এটা মেন ফর্মুলা। এবার টোটালটাতে তুই যদি ইন্টিগ্রেশন করে দিস, মাইনাস পি এক্সটার্নাল ডিভিতে V1 ভলিউম থেকে V2 ভলিউমে গেছে, টোটালটা ইন্টিগ্রেশন করে দিলেই আমার পিভি ওয়ার্ক ডানের ফর্মুলা বেরিয়ে আসবে। কিন্তু আপাতত মনে রাখলাম ডেল ডাব্লিউ কতটা ওয়ার্ক ডান হবে সেটা হচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ডিভি, মেন ফর্মুলাতেই একটা নেগেটিভ আছে, ঠিক আছে। এবার ভলিউমের এক্সপানশন হচ্ছে না কম্প্রেশন হচ্ছে, সেই অনুযায়ী বাইরের নেগেটিভ সাইনটা অটোমেটিক্যালি মানে ঠিক নিজের মতো করে অ্যারেঞ্জড হয়ে যাবে মেন ফর্মুলাতে, মানে ভ্যালু বাড়ানোর সময়। তো মেন ফর্মুলা লেখার সময় মাইনাস পি এক্সটার্নাল ডিভি লিখবো, মাইনাসটাকে নিজের মতো করে সরিয়ে দিবি না। এই বক্সটা এখন ভাবতে হবে না, ধীরে ধীরে আমরা আরও ফরম্যাট তো দেখবো, সেখানে আমরা পাবো। আচ্ছা, এবার দেখ, যখন তুই ইন্টিগ্রেশন করছিস, ইন্টিগ্রেশন করলে এই দিকটা যখন ইন্টিগ্রেশন করছিস তাহলে এই দিকটাও ইন্টিগ্রেশন হবে, এই দিকটা ইন্টিগ্রেশন হওয়ার সময় তুই ভাব দিতে এরকম লেখা উচিত যে ডেল ডাব্লিউ যেটা ছিল সেটার ইন্টিগ্রেশন হবে W1 থেকে W2, এরকম করে লেখা উচিত। পরের লাইনে এটা নিয়ে আলোচনা করেছে যে কার্য সিস্টেমের ধর্ম বা অবস্থার অপেক্ষক নয়, বারবার বলে আসছি, তাই W1 থেকে W2তে যখন কাজ হচ্ছে এটাকে W2 মাইনাস W1 লেখা হয় না। ইন্টিগ্রেশন তো শিখেছিস, ইন্টিগ্রেশনে কি হয়, ইন্টিগ্রেশন করার পর যদি ইন্টিগ্রেশনের লিমিট থাকে আমরা হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট বিয়োগ করতে হয়, আশা করি ইন্টিগ্রেশনের এইটুকু জিনিস জানিস। তাহলে যদি W1 থেকে W2তে ওয়ার্ক ডান হয় তাহলে W2 হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাদ দিতে হয়, যেটা লিখেছে। কিন্তু এইভাবে আমরা লিখতে পারবো না, যেহেতু এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল নয় বা অবস্থার অপেক্ষক নয়। W1 থেকে W2 এই ইন্টিগ্রেশনটাকে শুধু W রূপে লেখা হয়। তাহলে এরপরে যত জায়গাতে শুধু W লেখা থাকবে ওটা কি বুঝবো, ওটা ওয়ার্ক ডান কতটা মানে কতটা চেঞ্জ হচ্ছে সেটাই কিন্তু বলতে চেয়েছে, ঠিক আছে। ডেল লেখা থাকে না, অন্য জায়গাতে চেঞ্জ বোঝাতে গেলে ডিপি বা ডেল এক্স এরকম বিষয়গুলো লেখা থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আগে ডেল্টা বা ডি লেখা থাকবে না, শুধুই ডাব্লিউ লেখা থাকবে। আমরা বুঝবো ওটাকে টোটাল রেঞ্জে ইন্টিগ্রেশন করা হয়েছে, ইন্টিগ্রেশন করার ফলে ওটাকে W2 মাইনাস W1 লিখতে পারি না, শুধুই ডাব্লিউ লেখা হয়, এটাই তার চেঞ্জটাকেই বোঝাচ্ছে। এবার আমরা যে ফর্মুলা শিখলাম সেই ফর্মুলাটার যদি আমাদের এক্সপানশন একটা এক্সপানশন এবং কম্প্রেশন দু টাইপের ওয়ার্ক ডানের কথা এখানে বলেছে, এক্সপানশন এবং কম্প্রেশন দু টাইপের ওয়ার্ক ডানকে তুই যদি ক্যালকুলেট করিস তাহলে W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি, ঠিক আছে,
V1 থেকে V2 এর মধ্যে ইন্টিগ্রেশন করব, মাইনাস পি এক্সটার্নাল, এক্সটার্নাল প্রেসারটা কনস্ট্যান্ট আছে, মাইনাস পি এক্সটার্নাল বাইরে গেল, ডিভি V1 থেকে V2 তে তুই ইন্টিগ্রেশন করবি। আমরা জানি ইন্টিগ্রেশন, ধর ইন্টিগ্রেশন ওভার ডিএক্স লেখা রয়েছে, ঠিক আছে, এটা x1 থেকে x2 এর মধ্যে ইন্টিগ্রেট হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ দুটো অপোজিট টার্ম বলে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ একে অপরকে ক্যান্সেল আউট করবে, x বেরিয়ে আসবে। এবার x এর হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট আমাদের লিখতে হবে, ঠিক আছে। এখানেও সেরকম ডি ইন্টিগ্রেশন আর ডি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে শুধু ভি বেরিয়ে আসবে এবং ভি এর হায়ার লিমিট থেকে লোয়ার লিমিটকে আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বল, যখন এক্সপানশন হচ্ছে, যখন আমাদের এক্সপানশন ওয়ার্ক হচ্ছে, ঠিক আছে, এক্সপানশন মানে সিস্টেম নিজের শক্তি খরচা করে কাজ করছে, তাই তো। তাহলে এক্সপানশন মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আর আমরা জানি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলে সিস্টেম নিজের শক্তি খরচা করে, তার ভ্যালু নেগেটিভ আসা উচিত, ঠিক আছে। এবার এক্সপানশন ওয়ার্কের ফলে যে ফাইনাল ভলিউম এক্সপ্যান্ড হচ্ছে, ফাইনাল ভলিউমটা নিশ্চয়ই আগের ভলিউমের থেকে বেশি হবে, তাহলে নিশ্চয়ই ফাইনাল ভলিউমটা আগের মানে ইনিশিয়াল ভলিউমের থেকে বেশি হবে। তাহলে আমরা বলতে পারি V2 মাইনাস V1 এই টার্মটা কি থাকবে, এই টার্মটা পজিটিভ থাকবে। তাহলে এক্সপানশনের ক্ষেত্রে আমরা এই পয়েন্টটা বলতে পারি V2 মাইনাস V1টা কি থাকবে, পজিটিভ থাকবে। মেন ফর্মুলা কি, মাইনাস পি এক্সটার্নাল ডিভি, তাহলে পি এক্সটার্নাল ডিভি মানে V2 মাইনাস V1, তাহলে এক্ষেত্রে W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1 যদি হয় এবং এই টার্মটা যদি পজিটিভ হয়, তাহলে এই ওভারঅল এখান থেকে ভ্যালু কি বেরিয়ে আসবে, নেগেটিভ। দেখ এটাই হওয়া উচিত, সেটাই তুই পেয়েছিস। এবার যদি কম্প্রেশন ওয়ার্ক হয়, এবার যদি এক্সপানশন না হয় কম্প্রেশন হয়, এবার যদি কম্প্রেশন হয়, কম্প্রেশন ওয়ার্কের ক্ষেত্রে V2টা V1 এর থেকে কম হবে, তাহলে V2 মাইনাস V1, কারণ ফাইনাল ভলিউমটা কম, তাহলে V2 মাইনাস V1 এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। এবার পি এক্সটার্নাল ডিএক্স W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1, এই V2 মাইনাস V1 টার্মটা নেগেটিভ, আগে একটা নেগেটিভ আছে, তাহলে এই ওয়ার্ক ডানটা কি বেরিয়ে আসবে, পজিটিভ বেরিয়ে আসবে। সেজন্যই বললাম মেন ফর্মুলাতে নেগেটিভটা দিয়ে লিখবি, পজিটিভ বেরিয়ে আসবে। কম্প্রেশন ওয়ার্ক হচ্ছে মানে পিস্টনটাকে তুই বাইরে থেকে চিপে দিচ্ছিস ইন দ্য সেন্স ফোর্স বাড়াচ্ছিস, প্রেশার বাড়াচ্ছিস, গ্যাসটা কম্প্রেস হচ্ছে। তাহলে আমি সারাউন্ডিংসের পার্টে পড়ি, কারণ আমি সিস্টেমের পার্টে নয়, তাহলে সারাউন্ডিংস সিস্টেমের উপর একটা ওয়ার্ক ডান করছে, মানে সিস্টেমের শক্তির বৃদ্ধি ঘটবে। তাহলে এটা কি হলো, পজিটিভ ওয়ার্ক ডান, দেখ পজিটিভ ভ্যালু বেরিয়ে আসছে। তাহলে একটা এক্সপানশন, একটা কম্প্রেশন, দু টাইপের ওয়ার্ক ডান। আর এটা হচ্ছে তোর মেন ফর্মুলা, W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1, এটা হচ্ছে তোর মেন ফর্মুলা। এখান থেকে যেন সরে যাবি না বা বিচ্যুত যেন হয়ে যাবি না, এটাই। এবার আবার চলে যায়, এবার রিভার্সিবল ইরিভার্সিবলে আলাদা আলাদা ফর্মুলা পড়বে, ফর্মুলাগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে, তাহলে সব কোশ্চেন করতে পারবি। তাহলে দেখ এখানে এটা ঋণাত্মক আসবে, এটা ধনাত্মক আসবে, যেটা বলছিলাম সেটা বলা রয়েছে, মানে এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটাই এখানে বলা রয়েছে। তাহলে এতদূর আমরা সম্প্রসারণ মানে এক্সপানশন এবং কম্প্রেশন দু টাইপের ওয়ার্ক ডান আমরা দেখে নিয়েছি। বেশ, পরবর্তী প্রক্রিয়ায় কি হবে, এখানে আমরা জানি ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জ করব, ইনফাইসিমালি স্মল চেঞ্জ করব। তাহলে ইনফাইসিমালি স্মল যখন চেঞ্জ করব তখন ডিভিকে V2 মাইনাস V1 এইভাবে আমরা লিখতে পারবো না, আমাদের টোটাল রিজিয়নে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ ছোটো 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 চেঞ্জের ফলে হচ্ছে, ফাইনাইট চেঞ্জের মতো নয়। তাহলে ডাইরেক্ট V2 মাইনাস V1 করা যাবে না, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাই ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা এরকম হবে, এটাকে টোটালটা রিজিয়নে ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস V2 মাইনাস V1 এখানে ইন্টিগ্রেশন করব। সেই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিছুই না, ভালো করে দেখ, W রিভার্সিবল, তাহলে W রিভার্সিবল ওয়ার্ক ডান, হ্যাঁ রিভার্সিবল ওয়ার্ক ডানে এক ধরনের ফর্মুলা পড়বে, আর ইরিভার্সিবল ওয়ার্ক ডানের এক ধরনের ফর্মুলা পড়বে, ঠিক আছে। ইরিভার্সিবলের ক্ষেত্রে যেটা এই মোমেন্টে শিখে এলাম সেটাই আমার ইরিভার্সিবল ওয়ার্ক ডানের ফর্মুলাই ছিল বেসিক্যালি, ডাইরেক্ট বড় ফাইনাইট চেঞ্জ যখন করলাম। এবার দেখ W রিভার্সিবল ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি, ডিএক্স লিখছি দেখছিস, ডিভি V1 থেকে V2 এর মধ্যে করব ইন্টিগ্রেশন। এবার আমরা কি জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পি এক্সটার্নাল ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, মানে পি ইকুয়াল টু কি লিখতে পারবো,
এনআরটি বাই ভি লিখবো। তাহলে এই যে পি এক্সটার্নাল আছে সেখানে এনআরটি বাই ভি যদি লিখি তাহলে মাইনাস এনআরটি বাই ভি ডিভি V1 থেকে V2 এর মধ্যে ইন্টিগ্রেশন হবে। এনআরটি এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে মাইনাস এনআরটি বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন ওভার V1 টু V2 ডিভি বাই ভি। আমাদের ফর্মুলা কি? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এর ফর্মুলা হচ্ছে ln x, যেহেতু এটা ডেফিনিট লিখিনি এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে, যাই হোক। তাহলে ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, তাহলে ডিভি বাই ভি এ কী হবে? ln v। তাহলে এনআরটি, এবার ওর ক্ষেত্রে তো ডেফিনিট ছিল না, তাহলে এক্ষেত্রে একটা ডেফিনিট ইন্টিগ্রাল আছে, তাহলে কি হবে? ln v2 মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ln v2 মাইনাস v1 log m মাইনাস log n, তাহলে কি হয়? log m বাই n, তাহলে মাইনাস এনআরটি ln v2 বাই v1। এবার এল মাইনাস ln যেটা রয়েছে ln কে লগ করে নেবো, তাহলে মাইনাস 2.303 এনআরটি লগ v2 বাই v1। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা ফর্মুলা দাঁড়ালো, এটাকে প্রেসারের টার্মেও বলতে পারে। প্রেসারের টার্মে আমরা কি জানি? P1 V1 ইকুয়াল টু P2 V2 বয়েলস ল। তাহলে V2 বাই V1, দেখ V2 বাই V1 ইকুয়াল টু P1 বাই P2। ঠিক আছে, ওই ফর্মুলাটা চেঞ্জ হয়ে কিছুই হয়ে যাবে না, V2 বাই V1 এর জায়গায় তুই ডাইরেক্ট P1 বাই P2 বসিয়ে দিতে পারবি। তাহলে প্রেসারের টার্মের ফর্মুলাটা কি হবে? এনআরটি ln P1 বাই P2। তাহলে এই দুটো টার্ম, এটা রিভার্সিবল ওয়ার্ক ডানের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো, এনআরটি ln V2 বাই V1, ওটাকে লগে কনভার্ট করে নিতে হবে, মাইনাস 2.303 এনআরটি লগ, যেটা ফর্মুলা দাঁড়ায়। দেখ এই ক্যালকুলেশন করা আছে, ক্যালকুলেশন করার পর এই যে বক্সে যে দুটো লেখা রয়েছে এই বক্সের লেখা ফর্মুলা দুটোকে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, মেন মাইনাস 2.303 এনআরটি লগ V2 বাই V1, ওখান থেকে P1 V1 ইকুয়াল টু P2 V2 বয়েলস ল ইউজ করে বসিয়ে দিতে হবে, হয়ে গেল। তাহলে রিভার্সিবল ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এবার এখানে কি করেছে? একবার সংকোচন হচ্ছে মানে V2 এর ভ্যালুটা V1 এর থেকে কম, এরকম করে ফর্মুলাটা এবার এখানে চেঞ্জ হয়ে সেরকম ডেটা বেরিয়ে আসবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। মেন ফর্মুলাটা মনে রাখবি, ক্যালকুলেটর থাকবে, V2 এর ভ্যালু কম বেশি যাই হোক না কেন অটোমেটিক্যালি পজিটিভ নেগেটিভ ভ্যালুটা ওয়ার্ক ডানে ঠিকই বেরিয়ে চলে আসবে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এবার এখানে ইররিভার্সিবল ওয়ার্ক ডানের ক্ষেত্রে যেটা পড়েছিলি সেটাই ডাইরেক্ট ফর্মুলা, যে আমাদের ইন্টিগ্রেশনের দরকার নেই, যেটা পি ডিভি লিখছি তাহলে পি ডেল ভি লিখবো, তাহলে ফাইনাইট ওয়ার্ক ডান হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখছি পি ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। সেটাই হচ্ছে ইররিভার্সিবলের ক্ষেত্রে ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে দিবি তাহলেই হবে। এবার ভলিউমটা কম না বেশি সেটার উপর নির্ভর করে ডাব্লুর ভ্যালুটা পজিটিভ নেগেটিভ হয়ে যাবে, মানে এক্সপানশন হচ্ছে না কম্প্রেশন হচ্ছে সেটার উপর। এবার এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, ইররিভার্সিবলের ক্ষেত্রে P2 V2 মাইনাস V1, V এর জায়গায় এনআরটি বাই পি যদি লিখিস তাহলে V1 এর জায়গায় কি বসবে? এনআরটি বাই P1, V2 এর জায়গায় বসবে এনআরটি বাই P2, সেটা তুই যদি এখানে বসিয়ে দিস তাহলে P এর টার্মে ফর্মুলাটা এরকম হয়ে যাবে, এনআরটি 1 মাইনাস P2 বাই P1, আগে একটা নেগেটিভ সাইন আছে। তাহলে এই ফর্মুলাগুলো যে কটা আমি হাইলাইট করে দিলাম এ কটা ফর্মুলা মনে রাখলেই, রিভার্সিবলের এবং ইররিভার্সিবলের এ কটা ফর্মুলা মনে রাখলেই বাকি সমস্ত নিউমেরিক্যাল ওয়ার্ক ডানের করে ফেলবি, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কিছু অসুবিধা এখানে আর নেই। বাকি ওইগুলোকে আরেকবার আলোচনা করেছে। ইররিভার্সিবল প্রসেসে গ্যাসের উপর সম্পাদিত কার্য একবার গ্যাসের একবার সংকোচনজনিত করেছে, আবার সেম ক্যালকুলেশনটা একবার প্রসারণজনিত করেছে, দিয়ে তোকে বোঝানোর চেষ্টা করেছে দেখো যখন সংকোচনজনিত হবে তখন V2 এর ভ্যালুটা V1 এর থেকে কম হবে, তাহলে এই বিয়োগ ফলটা নেগেটিভ হবে, তাহলে এই ভ্যালুটাকে পজিটিভ করে দেবে, ডাব্লিউ ইররিভার্সিবলটা ধনাত্মক হবে। মেন ফর্মুলা থেকে যে কন্ডিশনগুলো আসা সম্ভব কম্প্রেশন আর এক্সপানশনের সেগুলোকেও এরা আরেকবার ম্যাথামেটিক্যালি ডিরাইভ করে দিয়েছে তোর সুবিধার জন্য। কিন্তু এই জায়গাটা না পড়লেও কোনো ইস্যু নেই, কারণ তুই মেন ফর্মুলাটা পড়েছিস, মেন ফর্মুলাটাতে ভলিউমটা যেরকম বলা থাকবে ফাইনাল ভলিউম তুই সেরকম বসাবি, অটোমেটিক্যালি সঠিক ডাব্লিউর ভ্যালু বেরিয়ে আসবে, সাইনটাও সঠিক থাকবে, অ্যাজ লং অ্যাজ মেন ফর্মুলাটাকে নিয়ে তুই কোনো ছেড়খানি করিস নি, যে মাইনাস পি এক্সটার্নাল ডিভি ওই মাইনাস সাইনটা যেন থাকে। এবার ভলিউমটা মানে V2 মাইনাস V1 এর ক্ষেত্রে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবো, ওই বিয়োগ ফলটা পজিটিভ বা নেগেটিভ হবে, সেই অনুযায়ী ডাব্লিউর ভ্যালুটা পজিটিভ বা নেগেটিভ বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই যে কটা হাইলাইট করে দিয়েছি ও কটা ফর্মুলা পড়লেই হবে। আচ্ছা, আর কিছু এখানে নেই।
এটা একটা দেখতে পারিস আমরা ডাব্লিউ ইকুয়াল টু তাহলে কি জানলাম মাইনাস পি ডিভি, তাই তো ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানলাম মাইনাস পি ডেল ভি। মাইনাস পি ডেল ভি আমরা যদি লিখি পি ডেল ভি মানে কি, মানে হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলাকে বোথ সাইডে তুই যদি ডিরাইভড করিস বা চেঞ্জ নিস তাহলে পি ডিভি বা পিভি ইকুয়াল টু এনআরটি, রাইট, পিভি ইকুয়াল টু এনআরটি, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, পি ডেল ভি ইকুয়াল টু ডেল এন আরটি হলো প্রেসার যদি কনস্ট্যান্ট হয় ডিফাইন সেলের বাইরে বেরিয়ে এলো, ডিফাইন সেলের বাইরে বেরিয়ে এলে পি ডেল ভি ইকুয়াল টু ডেল এন আরটি। তাহলে এন মানে হচ্ছে নাম্বার অফ মোলস, ওই যে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াতে যেটা করেছিলাম প্রোডাক্ট মাইনাস সাবস্ট্রেটের মোল, এটাও সেটা, আর আর তো হচ্ছে অ্যাবসলিউট মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে তোর যে টেম্পারেচারে এই চেঞ্জটা নিচ্ছিস সেটা। তাহলে এটাও একটা ডাব্লিউ এর ফর্মুলা হতে পারে, ঠিক আছে। এবার মেন ফর্মুলাটা তো নেগেটিভ ছিল, সে নেগেটিভ মানে এটা তো নাই পিভি ইকুয়াল টু এনআরটিতে বললাম। এবার ডাব্লিউ এর মেন ফর্মুলাটা তো মাইনাস পিডিভি ছিল, সেটা চেঞ্জ হয়ে মাইনাস ডেল এনআরটি হবে, মাইনাস ডেল এনআরটি হবে। এটা তো কি আর বলি, সেটা এখানে বসে গেছে। তাহলে এটা একটু মনে রাখবি, যদি এরকম করে নাম্বার অফ মোলস দিয়ে কখনো ওয়ার্ক ডান বার করতে বলে এরকম করে হবে। তো একটা এক্সাম্পল এখানে দেখিয়েছে। আচ্ছা, পিভি সূচক বিভিন্ন গ্রাফ দেখিয়েছে, হ্যাঁ বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন টাইপের গ্রাফ দেখিয়েছে। আমি তোকে রিভার্সিবল ওয়ার্ক ডানের এই গ্রাফটা একটু ভালো করে বলি। রিভার্সিবল ওয়ার্ক ডানের বা এটার গ্রাফ সম্বন্ধে আগে বলিনি, এই গ্রাফটা একটু বলি। সেটা হচ্ছে ধর তুই যখন ইরিভার্সিবল ওয়ার্ক ডান করছিস পিভি ওয়ার্ক ডানের ক্ষেত্রে, পিভি ওয়ার্ক ডানের ক্ষেত্রে প্রেসারটা ধর এখানে ছিল 3, প্রেসারটা এখানে 2, এই পার্টিকুলার প্রেসার থেকে গ্যাসটাকে 2 প্রেসারে তুই ডাউন করে নিয়ে এসছিস। গ্যাসটাকে যখন তুই 2 প্রেসারে ডাউন করবি, মানে এখান থেকে তুই এখানে ডাউন করে নিয়ে এসছিস, যেই তুই ডাউন করবি গ্যাসটাকে 3 থেকে 2-তে আর নিয়ে এলি, ফাইনাইটলি লার্জ চেঞ্জ করলি, প্রেসার যদি কমিয়ে দিস ভলিউম কি হবে, গ্যাসটা ভলিউম এক্সপ্যান্ড করবে। যখন 3 atm প্রেসার ছিল তখন গ্যাসের ভলিউম ছিল V1, যখন 2 atm প্রেসার এলো গ্যাসের ভলিউম হলো V2, ঠিক আছে। তাহলে এখানে পি এক্সটার্নাল ডিভি তুই পেলি, ঠিক আছে। তাহলে এইখানটা যেটা ছিল এটাকে আমি বললাম ধর P1, মানে 3 অ্যাটমসফেরিক প্রেসারটাকে আমি বলছি P1 জেনারেল টার্মে, P1 V1, ঠিক আছে। এই যে V1 এবং এখানটায় আমি বলছি V1 এ তার প্রেসার ছিল 3 অ্যাটমসফেরিক প্রেসারে তার ভলিউম ছিল V1, ঠিক আছে। 3 অ্যাটমসফেরিক প্রেসারে ভলিউম V1, এই অ্যাক্সিস বরাবর মার্ক করলাম। তাহলে P1 V1, সেখান থেকে তুই P2 প্রেসারে যখন মানে P2 প্রেসার মানে 2 অ্যাটমসফেরিক প্রেসারে যখন নিয়ে এলি ভলিউমটা হলো V2। তাহলে এই পয়েন্টটা তোর কি ডিনোট করছে, এই পয়েন্টটা তোর ডিনোট করছে P2, V2। তাহলে গ্যাসটাকে P1 V1 থেকে তুই P2 V2-তে চেঞ্জ করলি। এরকম করে আমি ফাইনাইট চেঞ্জের জন্য গ্রাফ ড্র করতে পারি। এবার ইনফাইসিমালি স্মল চেঞ্জের জন্য কি করা হচ্ছে, ইনফাইসিমালি স্মল চেঞ্জের জন্য গ্যাসের প্রেসারটা প্রথমে ছিল 3 অ্যাটমসফেরিক প্রেসারে, এবার তুই কি করেছিস 3 থেকে 2.0000000 বা 2.00 বলছি 2.999999 এরকম একটা ভলিউম ভ্যালুতে তুই যাচ্ছিস, খুবই স্মল চেঞ্জ করেছিস। খুবই তুই যদি স্মল চেঞ্জ করিস তাহলে প্রেসারের খুব কম চেঞ্জ হয়েছে, যেখানে দেখান প্রেসারের খুব কম চেঞ্জ হয়েছে তার জন্য তুই এইটুকু একটা ধর ওয়ার্ক ডান পেয়েছিস। নেক্সট টাইমে আর খুব সামান্য তুই প্রেসার কমিয়েছিস, তার ফলে তুই এতটা হয়তো ভলিউম এক্সপানশন হয়েছে, তাহলে এতটা ওয়ার্ক ডান পেয়েছিস। তারপর টাইমে হয়তো আরও কমিয়েছিস, আর একটু সামান্য করেছিস, এতটা ওয়ার্ক ডান পেয়েছিস। তারপরে আবার একটু সামান্য কমিয়েছিস, আর একটু কম পেয়েছিস, তার ফলে হয়তো আরও একটু কম কমিয়েছিস, তারপরে এরকম একটা লাইন পেয়েছিস। নেক্সট টাইমে আরও একটু কম কমিয়েছিস। আমার তো এখানে ড্র করছি বলে তোর মনে হচ্ছে এখানে এটা অনেকটা বড় চেঞ্জ, কিন্তু যখন ইনফাইনাইটলি স্মল চেঞ্জ হবে তখন এই যে প্রেসারের ভ্যালুগুলো আমি কমতে কমতে আসছে দেখাচ্ছি, সেই চেঞ্জগুলোর মধ্যে কোনো গ্যাপই থাকবে না। যখন ওই 2.9999 এখন 20টা 9 চললো, তো 2.999999 এখন ইনফিনিটিটা 9 আর 3 ভ্যালুর মধ্যে কোনো ডিফারেন্সই নাই। তাহলে এইরকম করে ধীরে ধীরে আমি এখানে তোকে বোঝানোর জন্য বলছি, ধীরে ধীরে তুই প্রেসারটা কমাচ্ছিস। এইখানে যে ছবিটা ড্র করছি এটাতে তাতেও অনেকটা বেশি ড্রপ হচ্ছে, এতটা হাইও ড্রপ করানো যাবে না, ইনফাইনাইটলি লার্জ সময় লাগবে, এতই স্মল। তাহলে এরকম করে যখন ছোটো করতে করতে যাবো, এবং ধর এই লাইনটা হচ্ছে 2 অ্যাটমসফেরিকের প্রেসারের, এরকম করে ছোটো করতে করতে তুই যখন এখানে পৌঁছাবি গ্রাফটা দেখ ধীরে ধীরে এরকম করে একটা কার্ভেচার নিচ্ছে, বুঝতে পারছিস? যখন ধীরে ধীরে কমছে গ্রাফটা এরকম করে একটা কার্ভেচার নিচ্ছে, গ্রাফটা এরকম করে একটা নামছে। তাহলে এরকম করে প্রতি ক্ষেত্রে নামতে এরকম একটা টাইমে এসে এখানে পৌঁছাবে, বুঝতে পারছি কথাটা? এরকম করে নামতে এরকম একটা জায়গাতে 2 এ এসে পৌঁছাবে। তাহলে এই যে টোটাল এরিয়াটা তুই দেখতে পাচ্ছিস, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভটা হবে তখন ইরিভার্সিবল ওয়ার্ক ডানের জন্য যে ইরিভার্সিবল প্রসেসে করার ফলে যে ওয়ার্ক ডান। রিভার্সিবলের জন্য তুই দেখতে পাচ্ছিস এই বক্সটা পাচ্ছিস,
তো এইরকম করে ওইখানটাই গ্রাফগুলো দেখিয়েছে। তো রিভার্সিবলের ক্ষেত্রে যে গ্রাফটা হয়, কেন এরকম কার্ভেচার হয় সেটা আমি তোকে তো এতক্ষণ আগে দেখাইনি। এবার তাহলে দেখতে পাচ্ছিস যে প্রতি ক্ষেত্রে ইনফাইসিমালি স্মল চেঞ্জ করতে 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 তুই গেছিস, ঠিক আছে। তাহলে এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ লেখা রয়েছে দেখ, এ বি সি ডি এ, মানে এ বি সি ডি এ, এই যে টোটালটা, এই টোটালটাকে তুই অ্যাজ এ ওয়ার্ক ডান পাচ্ছিস, ঠিক আছে। এই যে টোটাল এরিয়াটা এখানে দেখতে পাচ্ছিস, এই টোটালটাকে তুই অ্যাজ এ ওয়ার্ক ডান পেয়েছিস। কেন এরকম কার্ভেচার এলো? কারণ প্রতি ক্ষেত্রে ইনফাইসিমালি স্মল চেঞ্জ করতে 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 গেছে, একটা স্টেপের থেকে তার পরের স্টেপের প্রেশারটা খুবই কম, তো সেটা ইনফাইনাইটলি লার্জ স্টেপে তুই যদি করতে করতে যাস এরকম একটা কার্ভের মতো লাইন আসবে। কিন্তু ফাইনাইটলি চেঞ্জ তুই যদি করিস এরকম কার্ভেচার কিন্তু আসবে না, তুই এরকম বক্সি একটা নেচারের গ্রাফ পাবি। এই ইরিভার্সিবলটা তো সহজেই বোঝা যায়, রিভার্সিবলের গ্রাফ নিয়ে আমি আগে আলোচনা করিনি বলে এখানটা একটু আলোচনা করে দিলাম, ঠিক আছে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছিস। তাহলে আমরা ওয়ার্ক ডানের জায়গাটা কমপ্লিট করে ফেললাম। এরপরে তো এখানে আর এমনিও ছবি নেই। এরপরে আমাদের যে টপিকটা থাকবে, এরপর আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এনট্রপি, এই জিনিসটা বুঝে যাওয়ার পর থার্মোকেমিস্ট্রিতে ঢুকবো, যেখানে বিভিন্ন রিয়াকশনের এনথালপি চেঞ্জ সম্বন্ধে পড়বো, এবং নিউমেরিক্যালটা আমরা একটা সিঙ্গেল ক্লাসে একেবারে শেষের দিকে করবো। তো ধীরে ধীরেই পড়ি। তাহলে এই ক্লাসে আমরা ওয়ার্ক ডানের এই জায়গাটা ভালো করে একটু বুঝলাম। বই আমি ভালো করে মার্ক করে দিয়েছি, কোন জায়গাগুলো পড়তে হবে আশা করি বুঝতে পেরেছিস। বইয়ে মার্ক করে নিয়ে ওই জিনিসগুলো একবার পড়বি, তাহলেই থার্মোডাইনামিক্সে যা কনসেপ্ট দাঁড়িয়ে যাবে সমস্ত কম্পিটিটিভ এক্সামে খুব ভালো করে অ্যান্সার করতে পারবি। স্কুলের পরীক্ষাতে তো পারবি, সেটা নিয়ে তো কোনো চাপই নেই, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এতটাই থাকলো, বাকি আমরা নেক্সট ক্লাসে দেখবো।